ফাহমিদুলের হেডারে রাকিবের গোল, বাংলাদেশ সমতা ফিরিয়েছে, হংকং এর মাটি থেকে 1-1 গোলে ড্র নিয়ে ফিরেছে। তবে বাংলাদেশ কি এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে টিকে রইল? সেই প্রশ্নটা তোলাই থাকলো। তবে আরো একটা প্রশ্ন কিন্তু এসেই যায়, কেনই বা জামাল ভুঁইয়া কিংবা ফাহমিদুলদের শুরুর একাদশে খেলালেন না হাভিয়ের কাবরেরা? আরো একটা ম্যাচে এই দুই ফুটবলারকে বেঞ্চ করিয়েছিলেন কাবরেরা, এবং যখন তারা মাঠে নেমেছেন কেমন ইম্প্যাক্ট রেখেছিলেন বাংলাদেশের মাটিতেও দেখা গেল হংকং এর মাটিতেও। ফাহমিদুলের হেডার থেকেই গোল করেছেন রাকিব, এবং সেখান থেকেই বাংলাদেশ সমতা ফিরিয়েছে। একটা পয়েন্ট অন্তত এই ম্যাচ থেকে তুলে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ওই প্রথমার্ধের 36 মিনিটে পিছিয়ে পড়ে তারিক কাজীর একটা ব্লান্ডারে। ডিফেন্সে যখন তিনি বল রিসিভ করতে ব্যর্থ হয়েছিলেন, তিনি খানিকটা পিছলে গিয়েছেন, এবং সেখান থেকে যখন তিনি বলটা তার কাছ থেকে প্রতিপক্ষ দলের ফরওয়ার্ড লাইনের ফুটবলারের কাছে চলে যায়, তখন তিনি একটা চ্যালেঞ্জ করেছেন। সেই চ্যালেঞ্জটা আসলে না করলেও হয়তোবা হতো, কারণ ওই অবস্থান থেকে হয়তোবা বাংলাদেশ গোলটা খেত না। তবে যেই ফাউলটা তিনি করেছেন, সেখান থেকে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন, এবং সেখান থেকেই বাংলাদেশ ম্যাচে পিছিয়ে পড়ে। মিতুল মার্মা বলটি কিংবা পেনাল্টিটি সেভ দিতে সক্ষম হননি। বাংলাদেশ প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খানিকটা আগ্রাসী ফুটবল খেলতে সক্ষম হয়েছিল, কারণ ওই জামাল ভুঁইয়া কিংবা ফাহমিদুলরা যখন নেমেছিলেন, তারা যখনই পিচে নেমেছেন তখন থেকে বাংলাদেশ আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষ অর্ধে বাংলাদেশ বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে। তবে মূল সহযোগিতা কিন্তু এসেছে ওই রেড কার্ড থেকে, যখন সমিত সোমকে ফাউল করেছিলেন প্রতিপক্ষ দলের ফুটবলার, তখন রেফারি লাল কার্ড দেখান, এবং সেখান থেকেই বাংলাদেশের মোমেন্টামটা কিন্তু বাংলাদেশের পক্ষে চলে আসে, এবং বাংলাদেশ বেশ কিছু আক্রমণ করেছিল। যদিও বা ফাহমিদুল নিজে একটি গোল মিস করেছেন, সাদউদ্দিনের ক্রস থেকে তিনি পা ছোঁয়াতে ব্যর্থ হয়েছিলেন, তার সামনে শুধুই গোল পোস্টটা ছিল, ফাঁকা গোল পোস্টে ফাহমিদুল গোল করতে ব্যর্থ হয়েছিলেন। তবে বাংলাদেশ আক্রমণ করেছে দ্বিতীয়ার্ধে, যখন ফাহমিদুল মাঠে নেমেছিলেন, হামজা চেষ্টা করেছেন আরো একবার। হামজা হয়তোবা বাংলাদেশ দলকে জেতাতে চেয়েছিলেন, তবে সেই জয়টা বাংলাদেশ দল পায়নি। বাংলাদেশ এই হংকংকে তাদের মাটিতে হারাতে পারেনি। তবে ওই আক্ষেপটা থাকবে, ঘরের মাটিতে হংকং এর বিপক্ষে পয়েন্ট পায়নি বাংলাদেশ। শেষ মুহূর্তে শেষ সেকেন্ডের গোলে মূলত বাংলাদেশ এই ঢাকা স্টেডিয়ামে দেশের 30,000 দর্শকের সামনে বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে, সেই ম্যাচে যদি বাংলাদেশ না হারতো তবেই কিন্তু বাংলাদেশের আশাটা টিকে থাকতো। সেই ম্যাচের সেই হারটাই বাংলাদেশ দলকে ভোগাবে। এই গ্রুপের পয়েন্ট টেবিলে যদি একটু লক্ষ্য করা যায়, হংকং কিন্তু সবার উপরে। হংকং 2টা ম্যাচ জিতেছে, 2টা ম্যাচ ড্র করেছে, তারা একটা ম্যাচও পরাজিত হয়নি, তারা 8 পয়েন্ট নিয়ে টেবিল টপার। তারপরেই রয়েছে সিঙ্গাপুর, যাদের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছিল, তাদের পয়েন্ট 5। ভারতও বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে। ভারত 3 ম্যাচে 2টি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে, 1 ম্যাচে পরাজিত হয়েছে, এবং তাদের পয়েন্ট 2, এবং তারা আসলে বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে। বাংলাদেশের আরো 2টা ম্যাচ রয়েছে, সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের মাটিতে। দেখার বিষয় এই 2টা ম্যাচ বাংলাদেশ দল জিততে পারে কিনা। জিতলেও বাংলাদেশের দলের সামনে সমীকরণটা কি থাকে, প্রতিপক্ষ দল হারবে কিনা। প্রতিটি ম্যাচ যদি আসলে হংকং হেরে যায়, তখন বাংলাদেশের দলের পয়েন্ট ব্যবধানটা আসলে কত থাকে, এবং গোল ডিফারেন্সটাও বা কি থাকে। বাংলাদেশের এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারটা এই মুহূর্তে অসম্ভবই মনে হচ্ছে। তবে হামজা সমিতরা যেই সাহসটা দেখিয়েছেন, যেভাবে বাংলাদেশের জন্য লড়াই করেছেন, সেটি কিন্তু লাখো কোটি বাংলাদেশি ফুটবল প্রেমীদের হৃদয় জিতে নিয়েছে। হামজা সমিতরা বাংলাদেশের হৃদয় জিতে নিয়েছেন, এবং সামনের দিনগুলোতে বাংলাদেশ ফুটবলকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা থাকবে। আশিক সারওয়ার, নিউজ 24।